আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোলটাট ২১ রাতের আজকের আয়োজনে। আমরা যে চলমান পরিস্থিতি প্রতি মুহূর্তে অবলোকন করছি, সেখান থেকে আসলে জনমনে একটা ভীতিকর পরিস্থিতি যেমন রয়েছে, ভীতি সঞ্চার হয়েছে, পাশাপাশি কারফিউ যে চলছে, সাধারণ ছুটি ঘোষণা, তার মধ্য থেকে স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। সেই জায়গাটায় ক্ষতি কতটা হলো সেই প্রশ্নটা যেমন দাঁড়িয়েছে, বড় একটি প্রশ্ন দাঁড়িয়েছে কিভাবে চলবে এই ব্যবসা বাণিজ্য। কারণ এই ব্যবসা বাণিজ্য তো শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে যখন একদম বহির্বিশ্বে, সেই জায়গাটায় সংযোগ যে নানান ধরনের স্থাপন করা, সেই যেগুলো একদম বহিনোঙ্গরে রয়েছে, সেই মাল খালাস, নানান ইস্যুই এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলেন ব্যবসায়ীদের সাথে। আলোচনাটা যা হয়েছে আপনারা সরাসরি সম্প্রচারের কারণে সেটা ইতিমধ্যেই দেখেছেন, কিন্তু সেই জায়গা থেকে কিভাবে আসলে উত্তরণের পথ রয়েছে, কি ভাবছেন তারা, কিভাবে চালাবেন এই ব্যবসা বাণিজ্য, সেটাই জানবার চেষ্টা করব নিটোলটাট ২১ রাতের আয়োজনে। থাকছি ফেরদৌসী আহমেদ আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে, আরও যাদেরকে পেয়েছি আলাপ করিয়ে দিচ্ছে। আমাদের মাঝে এই নিটোলটাট ২১ রাতের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমি ডান থেকে শুরু করব, রয়েছেন মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি BKMEA, মাঝে রয়েছেন আব্দুল্লাহ হিল রাকিব, সহসভাপতি BGMEA, এবং সর্বডানে রয়েছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। মোহাম্মদ হাতেম, আপনাকে দিয়ে শুরুটা করতে চাচ্ছি, কারণ এই সংবাদ সম্মেলন আমার মতো করে হয়তো প্রত্যেকেই দেখেছেন, কারণ ইন্টারনেট নেই, মানুষের টিভি সেটের সামনেই অনেক বেশি আগ্রহ। সেই জায়গাটা থেকে আমরা সবাই তো শুনেছি এবং আপনাদেরও কথা হয়েছে, সার্বিক যে পরিস্থিতি কিভাবে চালাবেন। দেখেন, পরশুদিন যখন সর্বোচ্চ আদালত রায়টা দিল, এরপর থেকে কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা, এবং আমরা সেটাই আশা করছি, এক্সপেকটেশনটা ওরকমই ছিল। আমরা আশা করছি যে স্বাভাবিক হয়ে যাবে। এখনো পর্যন্ত স্বাভাবিক হয়ে যাবার পর্যায়ে কিন্তু আছে। এরকম শনিবারের সেই রায়ের পর, শনিবার না রবিবারের সেই রায়ের পর থেকে কিন্তু খুব বড় ধরনের কোনো সংঘাত আর কিন্তু ঘটেনি। তো সরকারও বিষয়টাকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আর যারা মূলত এই কোটা নিয়ে আন্দোলন করেছেন, তাদের তো আসলে যে দাবি, এই দাবি হিসেবে তো সবাই একমত। মানে আমাদের দেশের সাধারণ মানুষ যেমন তাদেরকে সমর্থন দিচ্ছে, আমরা ব্যবসায়ীরাও তাদের এই দাবিটাকে যৌক্তিকই মনে করছি। আবার সরকারও তারা যেই দাবিটা করছে, সরকারও একই দাবি করছে, একইভাবে সরকারও এগিয়েছে। শুধু যেটা সমস্যা যেটা হয়েছে আমাদের কাছে, আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে সমন্বয়ের একটা অভাব হয়েছে। অর্থাৎ সরকার যে হাইকোর্টের রায়ের পর সেই রায়টাকে বাতিল চেয়ে আবার যে অ্যাপিলেট ডিভিশনে যে অ্যাপিল করেছে, সেটা তো সরকারের একটা সদিচ্ছা, তাই সেই কারণেই তো। এবং সেই ওনারা যে আপিলটা করেছেন, এটা ওই সাধারণ ছাত্র ছাত্রী যারা আন্দোলনটা করেছে তাদের সেই দাবির সাথে একাত্ম ঘোষণা করেই সেটা হয়েছে। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, সরকার যে তাদের এই দাবিকে সমর্থন করে অ্যাপিল করেছে এবং সেটাকে বাতিলের চেষ্টা করছে, সেই বিষয়টাকে সেইভাবে ওই ছাত্রছাত্রীদের মধ্যে অবহিত করা বা তাদেরকে বিষয়টাকে অবগত করানো, জানানো, সেই জায়গাটার আমার মনে হয়েছে যে কিছুটা অভাব হয়েছে। উল্টা হয়তো সেখানে কিছু অতিরঞ্জিত কথাবার্তা বা অতিরঞ্জিত অ্যাক্টিভিটিস সেটাকে আরও মানে তাদেরকে আর একটু উস্কিয়ে দিয়েছে। এবং বিশেষ করে বৃহস্পতিবারে তাদের উপর যে হামলাটা, এই হামলাটাই আসলে তাদেরকে আরও উত্তপ্ত করে দিয়েছে। এবং এরই সুযোগ নিয়েছে কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা মানে অনুপ্রবেশ যাদের ঘটেছে এটাকে কেন্দ্র করে। এবং আজকে যারা এই ভাঙচুরগুলি করেছে, দেখেন এই ভাঙচুর কিন্তু ওই ছাত্ররা করে নেই, কোটা আন্দোলনকারীরা করে নেই। কারা করেছে আপনি এটা স্বাভাবিকভাবে বুঝে, কারণ এই যে একটা জাতীয় সম্পদ আমাদের মেট্রো রেল, এত সুন্দর একটা জিনিস, বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় একটা, এ যাবৎকালে সবচেয়ে বড় যে দুইটা অর্জন, একটা পদ্মা সেতু আর মেট্রো রেল, এই মেট্রো রেল কিন্তু একটা জাতীয় সম্পদ। এবং যারা এই কোটা আন্দোলনের মধ্যে সম্পৃক্ত, তারাই কিন্তু এটার
অনেক বড় বেনিফিশিয়ারি, সাধারণ মানুষ এটা নিশ্চয়ই যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেগুলো হয়তো তদন্ত হবে, হ্যাঁ, তো সেখানে বিচার হবে। এটা যারা করছে এরা কিন্তু আমরা কোনোভাবেই ছাত্র বা এই কোটা আন্দোলনকারী বলে আমরা তাদেরকে মনে করছি না। জাতীয় সম্পদ এইভাবে যারা নষ্ট করেছে, সেতু ভবনে এইতগুলি গাড়ি পুরাই দিল, গাড়ির সাথে সেতু ভবনের সাথে কোটার কি সম্পর্ক? সেখানে কেন আগুনে পোড়াইলো? ওই যে আমাদের তথ্য ভাণ্ডার সেখানে কেন আগুনে পোড়াইলো? দুর্যোগ ব্যবস্থাপনা ভবন যেটা সেখানে কেন আগুন লাগলো? এগুলি বুঝতে হবে যে এগুলি আসলেই কারা করেছে, এবং সেই ব্যাপারে আমরা গতকালকেও বলেছি যে সরকার যেন এগুলিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। নিঃসন্দেহে নেপথ্য কাহিনী তো পাশাপাশি বের করাই হবে। কিন্তু আরেকটা কথা একটু বলতে চাই যে নিরীহ ছাত্রদেরকে যারা মেরেছে বা এই যে এতগুলি হত্যা যে হয়েছে এটারও একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যারা অতিরঞ্জিত বা অতি কি বলবো উৎসাহী হয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সরকার তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার বলে ইতিমধ্যে বেশ কিছু তদন্ত কমিটি তো গঠন করা হয়েছে, এবং সেই তদন্ত কমিটির উপর তাদের যে দায়িত্বটা সেটা বাড়িয়ে দিয়ে বাকি হত্যাকাণ্ডেরও নিঃসন্দেহে তদন্ত হবে, তেমনটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু যেটা হয়ে গিয়েছে সেখানে তদন্ত হোক, সেটার ক্ষতিপূরণের জায়গাটা হোক, সেটার ক্ষতির হিসাব হোক। আমি ব্যবসা বাণিজ্যের জায়গায় যেহেতু আজকে আলোচনাটা সাজিয়েছি সেখানে একটু জানতে চাই যে স্থবির অবস্থা এখন তৈরি হয়েছে, নানান কারণেই তৈরি হয়েছে, প্রেক্ষাপটটা আপনি ইতিমধ্যেই তুলে ধরলেন। ব্যবসা বাণিজ্যের সামালটা কিভাবে আপনারা দিবেন? সামালটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আপনি দেখেন বুধবার থেকেই মূলত বুধবার রাত থেকে আমাদের টোটাল কমিউনিকেশনটা বন্ধ হয়ে গিয়েছে। ফলে বায়ারদের সাথে আমরা একেবারে একটা অন্ধকার মধ্যে রয়ে গেছি। আমাদের শিপমেন্ট যে যাচ্ছে না, কেন যাচ্ছে না, আমরা কি করব, এই কথাটা বলারও কোনো সুযোগ আমরা পাচ্ছি না। এতে যেটা হচ্ছে যে একটা বহির্বিশ্বের কাছে যে আমাদের একটা ভুল বার্তা যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনায় বায়াররা হয়তো যখন আমাদেরকে পাবে না, কন্টিনিউয়াসলি যখন আমাদেরকে যোগাযোগ করে পাচ্ছে না, তখন তারা তো আর বসে থাকবে না যে নেক্সট অর্ডারগুলি হয়তো দেখা যাবে অন্য দেশে শিফট হয়ে গেছে বা প্লেস করে ফেলেছে। সেই জায়গাটা আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু ইন্টারনেট সংযোগটা না থাকাটা আমাদের জন্য সবচেয়ে বড়। আমাদের দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে তারা তো কম বেশি অবগত হয়েছে, কারণ বহির্বিশ্বের মিডিয়াতেও এগুলো কিছু কিছু খবর তো গিয়েছে ইতিমধ্যে। সেই জায়গায় তারা কি সেই যে শিপমেন্ট যাচ্ছে না বা তারা সাথে সাথে সেই বায়াররা অর্ডার ক্যান্সেল করে দিবে, তাদের কি কোনো ধরনের থাকবে কিনা প্রিভিয়াস যে রেকর্ড রয়েছে বা একদম কোভিডকালীন সময় থেকে যদি বলি, সেই জায়গাটা থেকে তারা কি কোনো ধরনের এটা কনসিডারেশনে নিয়ে আসবেন কিনা? হচ্ছে আমি বলি, আপনি বহির্বিশ্বে যে প্রচারটা হচ্ছে, আপনারা মিডিয়ার মানুষ, আমরা যতটুকু শুনেছি, কারণ আমরা দেখারও বা জানার কোনো সুযোগ নেই যেহেতু সব কিছু বন্ধ, সেখানে যেটা বহির্বিশ্বের বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে বাংলাদেশের বিরুদ্ধে নেগেটিভ নিউজটাই বেশি হচ্ছে বলে আমরা জেনেছি। তো নেগেটিভ নিউজটা যখন বায়াররা দেখবে বা শুনবে, তখন অটোমেটিক্যালি বায়ারদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করবে। তখন হ্যাঁ, তারা হয়তো ভাববে যে না, তাহলে বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হোক, এরপরে আবার বাংলাদেশে যাব। অর্থাৎ অস্থিতিশীলতা দেখে সেখানে তারা অর্ডার দিবে না, সেই আশঙ্কাটা আপনাদের রয়েছে। আমি নিঃসন্দেহে আপনাকে আবারও শুনবো। আমি আব্দুল্লাহ খিল রাকিব আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। আরেকটি বক্তব্য এসেছে আপনাদের কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে বসেছেন আপনারা, সেখান থেকে যে কেউ কেউ তো এটা বলেছেন যে এই শিপমেন্ট যে যাচ্ছে না সেটাও মোহাম্মদ হাতিম মাত্রও বললেন। আবার এই বক্তব্য তো এসেছে এত সস্তায় এক্সপোর্ট আমরাই করি, আর কেউ করে থাকেন না, তাহলে সেইটাও বায়াররা আসলে তাদের কনসিডারেশনে নেবেন। কোনটা বেশি যৌক্তিক আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই। ধন্যবাদ। শুরুতে আমি এই গত কয়েকদিনের সহিংসতায় যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন, যারা আহত হয়ে আছেন, চিকিৎসাধীন আছেন, তাদের আশু রোগ মুক্তি কামনা করছি, এবং যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই। এবং একই সাথে যে সমস্ত নিহত হয়েছেন তাদের এই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার আমি আশা করি সরকার করবে। এবং যেটা আমার সিনিয়র কলিগ হাতেম ভাই বললেন, যে এই নিষ্পাপ আন্দোলনকে মুখোশ হিসাবে ধরে যারা আমাদের জাতীয় সম্পদ যেটা আমাদের জনসাধারণের অনেক কষ্টের, অনেক ঘামের, পরিশ্রমের অর্জন, সেটাকে ধ্বংস করতে চায়,
এদের বিরুদ্ধেও আমরা অবশ্যই সরকারের সাথে আমাদের সহ অবস্থান আমরা শক্তভাবে ঘোষণা করছি। বিকজ আমরা এই দেশ স্বাধীন করেছি, এই দেশ অর্থনৈতিক মুক্তির পথ দেখছে। একটা মধ্যম আয়ের দেশ হিসাবে আমরা 2026-এর 11ই নভেম্বর আমরা বিশ্বের বুকে বুক ফুলিয়ে চলব। এর মাঝে এটা আসলেই খুবই শকিং। আপনি যেটা বলছেন যে কোনো একজন বলেছেন যে সস্তা, উনি আসলেই সস্তা। আমি বলবো যে ওনারা যে কথাগুলো বলেন আমাদের সাথে আলোচনা সাপেক্ষে বলা উচিত, এবং যে ইন্ডাস্ট্রিকে প্রপারলি রিপ্রেজেন্ট করে সে ছাড়া এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অ্যাকচুয়াল স্টেটমেন্টটা কারোটাই আসলে অ্যাকসেপ্টেবল না। আমরা এই মুহূর্তে যে কম্পিটিশনে আছি, আমাদের ভলিউম টু ভ্যালুর একটা শিফটে আমরা আছি। আমরা এখন এখানে হুগো বস থেকে শুরু করে অনেক সুপার ব্র্যান্ডের প্রোডাকশন করছি। সো কেউ যদি বলে যে আমাদের সে সস্তা কেউ দিতে পারবে না, এনারা আসলে ওনাদের কাছে হয়তো কারেক্ট ডেটাটা নাই। আমরা আসলে এটা অবশ্যই এই স্টেটমেন্টটাকে আমরা প্রত্যাখ্যান করছি। এই জায়গাটা একটু জানতে চাই, আপনাদের ওখানে যারা বক্তব্য রাখলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করলেন যে কোন নানান ধরনের যে সমস্যা, সেক্ষেত্রে কি কোনো সমন্বয় ছিল না? আমি যদি বলি একেবারে আলাদা করে যে বিজিএমইএ, তারপরে বিকেএমইএ বা এফবিসিসিআই এরকম যে রয়েছে, সেই সংগঠনগুলোর যে একটা বক্তব্য, সে এক জায়গায় কি না এসে আপনারা আলাদাভাবে আসলে এটা মতামত বিনিময় ছিল। অতএব যে যার মতো করে স্বাধীন দেশের সবাই মতামত দিয়েছেন, ব্যবসায়ীরা এক একজন এক এক মতবাদের হতে পারে। সো যে যার মতামত দিয়েছেন। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সম্পর্কে তার যে ধারণা, তার যে ডিটেইল ইনভলভমেন্ট, সেটাতে আমাদের সেক্টরকে কিভাবে সামনের দিকে যে ক্ষতি হয়েছে সেটা থেকে আমরা রিকভার করব, সেটার ইমিডিয়েট চিন্তা করার জন্যই আমরা মিটিং করছি। গতকালকে রাতেও আমরা আবার বসেছিলাম। আমরা আজকেও টেলিকমিউনিকেশন মিনিস্ট্রিতে আমাদের 4টার সময় মিটিং আছে। আমরা সন্ধ্যার সময় হোম মিনিস্টারের সাথে আবার দেখা করব যে কিভাবে আমরা শান্তিপূর্ণভাবে সিকিউরিটি এনশিওর করে আগামীকাল বা পরশু থেকে ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া যায়। চিটাগংয়ে আজকে খুলে গেছে এবং চিটাগংয়ের ডিসির ক্লিয়ারেন্স পেয়েই ফ্যাক্টরিগুলো চালু করেছে। আমরা কনফিডেন্ট যে আজকে রাত্রে বসলে হয়তো আমরা আগামী দিন থেকে পার্শিয়ালি বেশ কিছু এলাকায় ফেজে ফ্যাক্টরি চালু করতে পারব। চট্টগ্রামের জায়গাটা আপনি বললেন যে ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে এবং ডিসির পারমিশন নিয়ে, সেটা যদি হয় সেক্ষেত্রে যেটা কালকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই মুহূর্তে অনেক বেশি আশঙ্কা রয়েছে গার্মেন্টস কর্মীদের ক্ষেত্রে, সেই জন্য খুব বেশি সরকার দায় নিতে চায় না। যদি কোনো অকারেন্স ঘটে তার দায় সরকার নেবে না। তাহলে চট্টগ্রাম জেলা প্রশাসক কি সেটা দিবেন? যেটা গতকালকে আমাদের কাছে আমরা অ্যানালিটিক্যালি পরে রাতে আবার বসেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, তাদের সমস্ত ইনফরমেশন নিয়ে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর এই 3টা এলাকাতে কিছু আশঙ্কা রয়ে গেছে এবং আজকের মধ্যে সেটা পরিষ্কার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর একই কম্বিং অপারেশনে এটা ক্লিয়ার করা হবে বলে আশা করছি। আমরা বিশ্বাস করি যে আগামী দিন থেকে আমরা ফেজ বাই ফেজ ফ্যাক্টরিগুলো চালু করতে পারব। কোভিড-19 আমরা যেমন দেখেছিলাম কোভিডের সিচুয়েশনটা আসলে কোভিডের সিচুয়েশনটা আর আজকের সিচুয়েশনটা না, আমি সেখানে এক করছি না। আমি বললাম যে আশঙ্কার জায়গা থেকে হয়তো জোন হিসেবে চিহ্নিত করা হলো যে এগুলা যদি একদম রেড জোন হয়ে থাকে তাহলে সেগুলোর ব্যাপারে পরে ভাবাবে। জি, আপনি যুক্ত করতে চাচ্ছেন? এর সাথে একটু যোগ করতে চাই যেটা ওই যে সস্তা যে কথাটা বললেন, সস্তা কাপড় আর কে দিবে। আপনি দেখেন আমেরিকার বাজারে চায়না যখন তাদের রপ্তানি ডিক্লাইন করছিল, তখন আমাদের ছিল যে আমরা ওই জায়গাটা আমাদের দখলে নিব, আমরা এক নম্বরে যাব। কিন্তু আমরা কি পেরেছি যেতে? ওখানে তো ভিয়েতনাম 1 নম্বরে গেল। তো আমরা যদি সস্তায় দিই তাহলে ভিয়েতনাম 1 নম্বরে গেল কেন? না, আমরা সস্তা দিচ্ছি এই কথাটা সত্যি না। প্রথমত এই কথাটাকে আমরা প্রত্যাখ্যান করছি। এই কথাটা সত্য না যে আমরা সস্তায় দিচ্ছি। হ্যাঁ, কম্পিটিটিভনেস, যেমন ধরেন এই মুহূর্তে আমরা অনেক অর্ডার রিফিউজ করতেছি, মানে যেই প্রাইসে বায়াররা আমাদের কাছ থেকে চাচ্ছে কোনোভাবেই আমরা সেই প্রাইসটা মিট করতে পারছি না। ফলে আমরা যখন প্রত্যাখ্যান করছি, বা ওরা কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ কোথাও না কোথাও গিয়ে ওইটা নিচ্ছে, তার মানে আমাদের তো সস্তায় কেউ কোথাও দেওয়ার চেষ্টা করছে। সস্তা কথাটা আপেক্ষিক।
এখনও চায়না আমাদের চেয়ে অনেক সস্তা, বিকজ চায়নাতে গভর্নমেন্ট সাবসিডাইজ করে, গভর্নমেন্ট টোটালি বিজনেসটাকে স্ট্র্যাটেজিক্যালি ডিল করে। যখন তাদের প্রোডাকশন স্পেস খালি থাকে তারা প্রাইসকে ডাউন করে, গভর্নমেন্ট ওই সাবসিডিটা দেয়। ইটস এ স্ট্র্যাটেজিক গেম। এখন আপনি যেটা হাতেম ভাই বললেন যে তাহলে ভিয়েতনাম কেন আমার চেয়ে বেশি এক্সপোর্ট করছে, আর আমাদের স্ট্রেংথটা কি? আমাদের স্ট্রেংথ হচ্ছে কমপ্লায়েন্স। আমরা বিশ্বের সেরা ফ্যাক্টরিগুলোকে স্থাপন করতে পেরেছি। অবশ্যই এখানে সরকারের কে সাধুবাদ জানাই, সরকার নীতি সহায়তা দিয়েছেন। আমাদের যে গ্রিন ফ্যাক্টরির যে রেভলিউশন সেটা হয়েছে বাংলাদেশের বুকেই। 10টি সবচেয়ে বিশ্বের সবচেয়ে টপ 10টা ফ্যাক্টরির 8টি বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের ব্যাপার। এখন কথা হচ্ছে যে আমরা কি সস্তা? না, আমরা সস্তা না। আমরা উই আর ভ্যালু ফর মানি, উই আর ভ্যালু ফর মানি, নট কালকে সস্তা। আসলে যে বার্তাটা গেল সেই বার্তার জায়গাটাও আবার যেরকমই হোক কাউন্টার দিয়ে হলেও আপনারা সেটা স্পষ্ট করলেন। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, ব্যবসায়ীদের কাছ থেকে শুনছিলাম অবস্থা কি, আপনি এখন যদি একজন অর্থনীতিবিদ হিসেবে একটু বলেন যে আমাদের ব্যবসা বাণিজ্য আসলে কিভাবে চলবে? দেখুন, বর্তমান যে স্টক আপ সিচুয়েশন এই মুহূর্তে, সেটা যদি আপনি বিচার করেন দেখবেন যে আমরা অর্থনৈতিক ক্ষতির শিকার। তারপরে আমাদের উপর যে ট্রাস্ট ছিল, সারা পৃথিবীর একটা বিশ্বাস আস্থার ছিল, জায়গাটা, জি। আস্থা, এই আস্থাটা ডেন্টেড এখন, মানে এটা ডিক্লাইনিং। তারপরে ট্রানজাকশানে আমাদের ক্ষতি হচ্ছে। এখন যে কারফিউর মধ্য দিয়ে এই অবস্থায় যে ডিজিটাল বাংলাদেশের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা পুরোটা অনেকটা কাছাকাছি একটা পর্যায়ে আসে যে ট্রানজাকশানগুলা আপনার ডিজিটাল মেথডে হচ্ছে। সেই ডিজিটাল মেথডটা ডিসরাপ্টেড, এটা কিন্তু আরেকটা এবং অস্থিতিশীলতার ক্ষতি। এবং এই অস্থিতিশীলতা আবার আমাকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ একটা স্থিতিশীল দেশ। এটা প্রমাণ করতে কতদিন লাগবে সেটাও কিন্তু আমাদের হিসাব করা দরকার। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রিকভারি করে আমরা বায়ারদের, ইন্টারন্যাশনাল বায়ারদের, তাদের যে কনফিডেন্স, সেইটাকে আমরা রিকভার করার জন্য সর্বস্তরের লোকজন, ব্যবসায়ী, সরকার এবং সরকারি আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি প্রশাসন, এরা যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের মতন চলে তাহলে হবে না। এটাকে ফাস্টার, আপনাকে রিলায়েবল এই ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাকে কিন্তু ওইটার সাথে তাল মিলায়ে চলতে হবে। তারপরে আসেন যে এই ডিজিটাল ট্রানজাকশান ডিসরাপশনের কারণে আপনার মোবাইল ব্যাংকিং থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং অন্যান্য যে ব্যাংকিংয়ের যে অটোমেশন, এই সমস্ত কোনো কিছু কাজ করতেছে না, যে কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। পার ডে যদি ইকোনমিক ইম্প্যাক্ট যদি আপনি বাইর করেন, তাহলে দেখা যাবে যে এখনও অনেকে বলতেছেন উইদাউট এনি স্টাডি বলতেছেন, ওনার আন্দাজের উপর একটা দিতেছেন। কিন্তু এটার একটা স্টাডি হওয়া উচিত যে এই ঘটনায় গত 10-15 দিন, এই 10-15 দিনে আমরা কত টাকা লুজ করছি, এটা কিন্তু আমাদের অ্যাসেস করি দরকার। হাউ উই ক্যান রিকভার দ্যাট, সেটারও কিন্তু এটা পথ নকশাটা এখানে থাকা উচিত। তারপরে আসেন আপনি যদি ট্রান্সপোর্টেশনের ডিসরাপশনের কারণে পোর্ট থেকে আরম্ভ করে আপনার রোড কমিউনিকেশন, এভরিথিং ইজ কলাপসড। তো তাহলে আপনার কী হলো, অনেক জায়গায় এই জন্য বিভিন্ন গুজবের জন্ম হয়েছে। গুজবের জন্মটা কখন হয়? যখন আপনার সব কিছু বন্ধ থাকে, তখন কিন্তু গুজব একটা হাতিয়ার হিসেবে কাজ করে। একজনে আরেকজনের কাছে মিথ্যা কথা বলতেছে বলে আপনার দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সেটাও কিন্তু আপনার দেশের জন্য ক্ষতিকর। না, গুজবের জায়গাটায় একটু কিন্তু অন্য ধরনের আলোচনা আছে যে গুজব যখন, এখন আপনি যে বললেন কোনো ধরনের যখন কমিউনিকেশন নেই, সেই সময় একটা গুজব তৈরি হতে পারে। আবার যখন অনেক বেশি সোশ্যাল মিডিয়া মানুষের হাতে ছিল, তখনও কিন্তু এই মিসকমিউনিকেশন বা এই ইনফরমেশন, যদি বলি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো তো হয়েছে। আর দায়িত্বশীল লোকের যদি কথাবার্তায় মধ্যে হিসাব থাকা উচিত। দায়িত্বশীল, আমি বলতেছি দায়িত্বশীল, যে এরিয়াতে যিনি দায়িত্বে আছেন। একটা সুনির্দিষ্ট বিষয় আপনার কাছে একটু জানতে চাই, কারণ এতক্ষণ মোহাম্মদ হাতিম বলছিলেন, আব্দুল্লাহ হিল রাকিব বলছিলেন, প্রতিদ্বন্দ্বী দেশ যেগুলো রয়েছে, যে এই যে বায়ারদের কথা হচ্ছিল, সেই প্রতিদ্বন্দ্বী দেশগুলোও কি সুযোগটা নিবে কিনা? কারণ গুজব প্রসঙ্গটা যখন এখানে আপনি ধরেন ছাত্র আন্দোলন শুরু হলো কোটা নিয়ে, কোটা তো সারা দেশের লোক এফেক্টেড হওয়ার কথা না, ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ, যারা চাকরি করে করবে, ওদের সাথে এই পলিটিক্স ঢুকে গেছে। তাহলে দেখেন এখন যদি এই আমাদের যে কম্পিটিশন
জি আমাদের কম্পিটিটিভ কান্ট্রি আছে এক্সপোর্ট মার্কেটে, এটাও আপনাকে হিসেব করতে হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা হলো সুস্থ প্রতিযোগিতা, আর প্রতিদ্বন্দ্বী হলো আপনার ক্ষতি করে আপনারে ড্যামেজ করে তারপরে আপনার রিকভার ওখানে উনি এই মার্কেটে ঢুকবে। তারপরে হলো আরেকটা আছে যে আপনার প্রতিবেশীর মাঝেও অনেক লোকে অনেক সময় সুযোগ সন্ধানী থাকে, সেই সুযোগ সন্ধানীরাও কিন্তু আপনার এটার সাথে ফুয়েল করতে পারে, তাতে আমার মার্কেট শেয়ার কমে যাচ্ছে, কমার সম্ভাবনা, রিস্ক তৈরি হচ্ছে। তারপরে অনলি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, জি পৃথিবীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আসে একমাত্র হলো টেক্সটাইল গার্মেন্টস এরা। এই ক্ষেত্রে এদেরকে যদি আপনি কোনোভাবে, এখনও কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে গার্মেন্টস এক্সপোর্টে সেকেন্ড লার্জেস্ট, নেক্সট টু ভিয়েতনাম, সেই সেকেন্ড লার্জেস্ট পজিশন আপনি ধরে রাখতে আপনার কষ্ট হচ্ছে। তার মানে কি এখন এটা কি পছন্দ করে সবাই? আপনার প্রতিদ্বন্দ্বীরা কোনোদিন পছন্দ করবে না, সে যত আপনার বন্ধুই হোক। সে কিন্তু বিজনেসের ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে নোবডি উইল টলারেট দ্যাট, এবং সে বিকাম জেলাস। এই জেলাসির কারণেও অনেক সময় আপনার শত্রুতা তৈরি হয়। তারপরে আসেন কম্পিটিশন তো থাকবে, সারা পৃথিবীতে কম্পিটিশন থাকতেছে। সেই কম্পিটিটিভ এজ আমাদের যেটা ডেভেলপ করছে মিন টাইম এই গত 40 বছরে, সেটাকে কিন্তু আমরা কি এখন একটা ইয়েতে আপনার বন্ধ করে দিব? ন, আমাদেরকে সেখানে কম্প্রোমাইজ করা ঠিক হবে না, সেটা আমাদের কন্টিনিউ করতে হবে এবং আমাদের সেই এনভায়রনমেন্টটা তাহলে তাদেরকে দিতে আশঙ্কা আসলে হবে। চতুর্মুখী রয়েছে। জি। অবশ্যই আছে। আমি জামাল ভাইয়ের সাথে, জামাল ভাই জি, তো যুক্ত করতে অর্থনীতিবিদ চাচ্ছেন। হিসেবে বললেন, আমি ব্যবসায়ী হিসেবে আমার যে গতকালকের কমিউনিকেশন উইথ ডিপ্লোম্যাটস অ্যান্ড কাস্টমার সেটাই বলি। আমাদের সামনের দিকে জিএসপি টু জিএসপি প্লাসের জার্নি। একজন ডিপ্লোম্যাট আমাকে রীতিমতো ধমকে সুরেই বললেন যে তোমরা অলরেডি 11টা কনভেনশন রেটিফিকেশন থেকে দূরে আছো, এর মধ্যে এখনকার বর্তমান যে ঘটনা ঘটেছে এটাতে তোমাদের জন্য জিএসপি প্লাস স্বপ্নে পরিণত হবে। সো এগুলো কিন্তু চ্যালেঞ্জ, অধরা থেকে যাবে আর ধরার মধ্যে Absolutely. আসছে না। এবং উনি অঙ্কের কথা বললেন। আমরা গত কয়েকদিন আগে হাতেম ভাই একটা পরিসংখ্যান বলেছেন যে 1600 কোটি টাকার মতো প্রতিদিন আমাদের ক্ষতি হচ্ছে। আসলে এইটার ম্যাগনিটিউড অনেক বেশি, বিকজ এই মুহূর্তে আমাদের সামারের মূল অর্ডারগুলো প্লেসমেন্টের সময়। আমাদের উইন্টার প্রোডাকশন যারা করেন তাদের এক্সপোর্টের পিক টাইম এই মাসে, তারা হাইয়েস্ট এক্সপোর্ট করার কথা। অলরেডি আপনারা জানেন যে সুয়েজ ক্যানেলের চ্যালেঞ্জের কারণে আমাদের লিড টাইম 70 দিন হয়ে যাওয়ায় ইস্ট ইউরোপ এবং টার্কিতে অনেক প্রোডাকশন চলে গেছে। এই যে কনজেশন আমরা পোর্টে এই মুহূর্তে সৃষ্টি হচ্ছে, প্রায় 1100 ট্রাক এই মুহূর্তে সিএফএস শেডের বাইরে দাঁড়ানো। আমরা ম্যানুয়ালি গতকালকে বোধহয় শুরু করেছেন কিছুটা। এই কনজেশন শেষ হতেও আরও 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ লাগবে। ইম্পোর্টের কার্গোগুলো খালাস হচ্ছে না, তাতে করে সাপ্লাই চেনে ডিসরাপশন হবে। এবং আমরা কিন্তু আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহ যে প্রোডাকশন প্ল্যান এটা কমপ্লিটলি ডিসরাপ্টেড থাকবে। কখন? যখন কিনা পিক টাইম আপনার প্রোডাকশনের। তার মানে আপনার সারা বছর তো আর আপনার প্রোডাকশন পিক টাইম থাকে না। আমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কিন্তু আমাদের প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট কম থাকে। সো আপনার পিক টাইমে আপনার এক্সপোর্টটা ব্যাহত হলো। আপনার টপ মোস্ট সামার সোর্সিং টাইমে পিওশিট যেখানে এখন ইস্যু হবে সেখানে ইন্টারনেটের নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, দেশটা ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল হওয়ার কারণেই ইন্টারনেটের জটিলতা এবং প্রয়োজনীয়তা অনেক বেশি। আমরা এখন এক্সপোর্ট কার্গো নিয়ে বসে আছি, ইন্টারনেটে কাস্টমারকে প্যাকিং লিস্ট দিলে, শেষ পারমিশন দিলে আমি এক্সপোর্টটা করতে পারবো। কাস্টমস বন্ড সব কিছু ব্লক হয়ে আছে, বিজিএমই আইএসপি বন্ধ হয়ে আছে, আমরা ইউডি ডিক্লেয়ার করতে পারছি না, আমরা ইএক্সপি পারমিশন করতে পারছি না। সো আমি জানি না এটা কিসের ভয়, বাট সিকিউরিটির একটা এক্সট্রিম
ইয়া থাকতেই পারে, থ্রেট থাকতেই পারে, বাট অতটুকু অন্তত কাভারেজ দিয়ে ইমিডিয়েট অতটুকু অন্তত ব্রডব্যান্ডের চালু কথা করা বলা হচ্ছিল দরকার, যে, যতটুকু সেটা এক্সপোর্টকে চালু হবে, কিছুটা বিশেষ হলেও করে করবে। ইমেইলের যে জায়গাটায় আপনারা অন্তত জি। জোর দিয়েছিলেন, জি। সেটাও একটু ইমেল শুনবো। এবং কিছু কিছু আইএসপি আমি- লিমিটেড জি, আকারে খুলে জি। দেওয়া উচিত, যেমন বিজেএমির আইএসপিকে সিকিউরিটি দিয়ে বিজেএমির আইএসপিটা খুলে দেওয়া উচিত, চিটাগং পোর্টের আইএসপিটা খুলে দেওয়া উচিত, এবং এখানে এতটুক সিকিউরিটি আমি বিশ্বাস করি আমাদের সরকারের সেই সামর্থ্য আছে এতটুক সিকিউরিটি দেওয়া। জি, আমি বিরতিটা নিয়ে ফিরি। এই আইএসপির কথা বললেন, ইমেইলের কথা বললেন, আর একটু শুনতেই চাই। সম্মানিত দর্শক, নিটলটার 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। বিরতি শেষ করে আমরা আসছি, এই আলোচনায় আবারও ঢুকবো, নিঃসন্দেহের সাথে থাকবেন। আবারও ফিরে এলাম নিটলটাট 21 রাতের আজকের আয়োজনে। মোটা দাগে প্রশ্নটা রেখে আলোচনাটা শুরু করেছি, দেশের ব্যবসা বাণিজ্য এখন কিভাবে চলবে। যারা রয়েছেন, যারা এই বিষয়, যারা একদম ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তি, তারাই রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে, তারাই বলবার চেষ্টা করছেন যে কিভাবে চলবে বা কিভাবে আমরা আসলে এগোতে পারি ক্ষতি পুষিয়ে। সেই জায়গাটায় মোহাম্মদ হাতেম, আপনিও কিছু যোগ করবেন কিনা? কারণ ইমেইলের ব্যাপারটা যখন জোর দেয়া হলো, কতটা সাড়া পেয়েছেন? ইমেইলের ইয়েটা কেন এত জরুরি সেটা আপনি যদি দেখেন, যে আমরা কিন্তু ইদানিং পেপারলেস বিজনেস কমিউনিকেশন বা পেপারলেস যে কোনো কিছুতে কিন্তু আমরা মোটামুটি একটা অভ্যস্ততার মধ্যে চলে গেছি। যেমন আমরা ইউডি অটোমেশন যেটা বিজেএমই ইউডি ইস্যু করে, সেটা আপলোড হয় কাস্টমসের সিস্টেমে, ফ্রম এভরি কর্নারে কাস্টমসের, তারা কিন্তু অনলাইনেই সেটা দেখে। এখন আর কিন্তু ওই যে হার্ড কপি নিয়ে যাওয়ার কোনো সুযোগ আর নাই কিন্তু, তাহলে সেখানে একটা সমস্যা তৈরি হচ্ছে। তো এইভাবে একইভাবে বায়ারদের সাথে আমাদের যে কমিউনিকেশান, আমরা যেটা বললো যে মালটা রেডি হলে আমরা আমাদের ইনভয়েস পে ইংলিশ বায়ারের সিস্টেমে আমরা আপলোড দিই, দিলে পরে বায়ার সেটাকে তখন তার যে ইনস্পেকশন যদি থাকে এসজিএস, বুরুবারিটাস বা এনি আদার কোম্পানি, তাদেরকে তখন ওইটা দিয়ে পাঠায় যে তোমরা এটা ইনস্পেকশন করো। এরা ইনস্পেকশন করে আবার বায়ারের সিস্টেমে রিপোর্টটা দেয়, দিলে পরে বায়ার তখন তার ফ্রেট ফরওয়ার্ডার, তার যে এজেন্ট, তাদেরকে আবার এটা নির্দেশ দেয় যে এই গুডস ওই ফ্যাক্টরি থেকে আসবে, এটা তোমরা রিসিভ করো। দেন আমরা তার কাছে মালটা পাঠাই। আর তার আগে ইউডিটা তখন কাস্টমস তার অনলাইনে ঢুকে আমাদের ইউডি বিজেমির ইউডি দেখে এই মালের পারমিশন কি আছে দেখে তখন তারা শিপিং পারমিশনটা দেয়। এই যে সিস্টেম, এই সিস্টেমটাই তো এখন আর কাজ করছে না। ফলে আমার কিন্তু এই যে 1100-1150 কন্টেনার ট্রাক ওখানে দাঁড়ায় আছে ইয়েতে ওই অবডকগুলির বাইরে, কিন্তু সেখানেও একটা ইনসিকিউরড অবস্থায় কিন্তু আছে, কারণ ওই ডকুমেন্টেশন না হওয়া পর্যন্ত ওরা ভিতরে গুডসটা রিসিভ করতে পারবে না, যার কারণে আমার বাইরে ইনসিকিউরড অবস্থায় কিন্তু দাঁড়ায় আছে ট্রাক, এবং সেখানে আমার প্রতিদিন এটার ড্যামারোজও দিতে হচ্ছে। তো এরকম একটা সিস্টেমে, আর ওই যেটা বললো যে এখন পিক টাইম যে নেক্সট অর্ডারগুলি প্লেস করার, তো এই সময় অর্ডারগুলি যদি অন্য জায়গায় প্লেস হয়ে যায় তাহলে আমাদের এরপরে কি হবে, যেই জায়গাটা আমাদের জন্য শঙ্কার কারণ এমনিতেই তো আমরা খুব রপ্তানি খাত অত্যন্ত কঠিন এক পরিস্থিতি পার করছে এখন, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি যে ম্যাক্সিমাম মোর দ্যান 80% ফ্যাক্টরি আইসিইউতে আছে। সেই জায়গায় যদি এখন আমরা অর্ডারগুলি পিক করতে না পারি এবং প্রপার ট্রিটমেন্ট যদি আমরা বাংলাদেশ ব্যাংক বা সরকারের যে কোনো অথরিটি থেকে ট্রিটমেন্টটা অর্থাৎ পলিসি সাপোর্টটা যদি প্রপারলি সময় মতো না পাই, তাহলে কিন্তু এগুলো তো আপনারা প্রবলেমটা তুলে ধরছেন, এবং এই প্রবলেম আপনারা কালকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েও আপনারা সেটা সাবমিট করেছেন। সারা কতটা মিলল সলিউশনের ব্যাপারে? সারা বিষয়টা দেখেন যে অনেক সময় অনেক কিছু হয় যে সময় মতো, সময়ের 1 ফুট আর অসময়ের 10 ফুট, মানে সময়ের মতো যদি আপনি প্রপার পলিসিটা আমাদেরকে না দেন, প্রপার গাইডলাইনটা আমাদেরকে না দেন, সহযোগিতাটা না দেন, ততক্ষণে দেখা যাবে যে ট্রেন ছেড়ে গেছে, ওই ট্রেন মিস করে ফেলছি আমরা। অবস্থাটা কিন্তু এখন এই মুহূর্তে মানে ক্ষণে ক্ষণে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। এই জায়গায় আপনি যদি একটু স্মরণ করেন যে কোভিড সিচুয়েশনে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক সকালে একটা সার্কুলার দিয়েছে, দুপুরে আরেকটা, বিকালে আরেকটা, কারণ
মানে যখনই সিচুয়েশন চেঞ্জ হচ্ছে সাথে সাথে বাংলাদেশ ব্যাংক ওই সময়ের প্রেক্ষাপটে যেটা দেওয়া দরকার সেটা দিয়েছে। এখন কিন্তু আমাদের সিচুয়েশনটা কিন্তু এরকম, সেখানে যদি একটা সিদ্ধান্ত হওয়ার পর সেই সিদ্ধান্তটা চেঞ্জ করতে যদি অনেক সময় লেগে যায়, মানে আমরা যখন বলি যে এটা এখন এই মুহূর্তে দরকার, সেটা যদি দিতে আরও 1 সপ্তাহ 10 দিন 20 দিন 1 মাস বা 2 মাস দেরি হয়, ততক্ষণে তো না, সিচুয়েশনের যে ব্যাপারটা আপনি এখানে বলছেন, একদিকে ব্যবসা বাণিজ্যের একটা সিচুয়েশন, আপনি বললেন যে এইটা একদম পিক টাইম অর্ডার করার, সেই জায়গায় সেটা যেমন একদিকে ভাবা হচ্ছে, আবার সরকার এই সিচুয়েশন শব্দটার ক্ষেত্রে অন্যান্য জিনিসও ভাবছে, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনবার ক্ষেত্রে বা নাশকতাকারীদের ধরবার ক্ষেত্রে নানান কিছু। সেখানে আসলে সমন্বয়টা কিভাবে হবে? সমন্বয়টা যেটা আমরা কালকে বলেছি যে সরকার অবশ্যই সেটা ভালো, আমাদের চেয়ে ভালো জানবেন বুঝবেন, যে আমরা বলেছি ইন্টারনেটের ব্রডব্যান্ড লাইনটা শুধু চালু করার জন্য, টোটাল সোশ্যাল মিডিয়া যত রকমের আছে সব বন্ধ রাখেন, আচ্ছা, সব কিছু বন্ধ রাখেন, অসুবিধা নাই। বাট আমাদের এটা এরকমও হইতে পারে যে ঠিক আছে আজকে থেকে হয়তো 6 ঘন্টার জন্য এতটা থেকে এতটা চালু করে দিল, আমরা অ্যাটলিস্ট এই 6 ঘন্টায় বারদের সাথে কমিউনিকেশনটা আজকের জন্য সেরে রাখলাম, কালকে হয়তো আবার 6 ঘন্টা বা 8 ঘন্টা দিল, এরপর দিন 10 ঘন্টা দিল, এইভাবে হয়তো এটাকে শুরু করে। সেখানে কোনো রেসপন্স মিলেছে কিনা আপনাদের এই প্রপোজালে? আমরা আমাদের সাথে আমি যখন বক্তব্য রাখতেছিলাম তখন কিন্তু সালমান ভাই কিন্তু ওই ডায়াসে প্রধানমন্ত্রীর সাথে বসেই কিন্তু বলছিলেন যে এটা আমরা ভাবছি, এটা করার ব্যবস্থা করছি, তিনি কিন্তু বলেছেন। তো জি, কিছুটা আশ্বস্ত করা হয়েছে, আমরাও সেটা দেখেছি টিভি সেটের পর্দায়। এবং ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে আরেকটু বিষয় যুক্ত করে শুনতে চাই। একদিকে ব্যবসায়ীরা যেমন অর্ডার ক্যান্সেল হচ্ছে বা পিক একদম টাইম, সেগুলো যেমন বিবেচনায় নেওয়া হচ্ছে, আউটসোর্সিংয়ে যারা কাজ করে আইটি সেক্টরে, তারাও অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছে, কারণ তারাও তাদের সেই কাজটা করে দিতে পারছে না। তাহলে সেই জায়গাটায় এই যে এক ধরনের যেটা বললেন যে সবশেষে সালমান এফ রহমান বলছেন কিছুটা আশ্বস্ত করা হয়েছে, সত্যিকার অর্থে কতটা সেই আশ্বস্ত জায়গাটা থেকে এরাও এখন আস্থার মধ্যে চলে আসবেন? আপনি দেখেন যে এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, মূলত কোঅর্ডিনেশন, যেটা আপনি প্রশ্নটা করলেন যে কিভাবে, হাউ টু ডু দ্যাট, এটা করতে গেলে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন ডিজিটালি ওরিয়েন্টেড হতে হবে। এটা যদি অ্যানালগ সিস্টেমের ব্যুরোক্রেসি দিয়ে আপনি ডিজিটাল বাংলাদেশ চালাইতে চান, ইন দ্যাট কেস ইট উইল নট ওয়ার্ক। এবং এটাই হলো মূলত প্রবলেম, বেসিক প্রবলেম। এবং সেখানে এই সিস্টেমে যারা কাজ করতেছেন, এখন ডেট এক্সপায়ারি ওষুধ দিয়ে কাজ হবে না, এখন থেকে 10 বছর আগের সিস্টেম দিয়া এখন যদি আপনি চিন্তা করেন যে বর্তমান দুনিয়াতে আপনি চেঞ্জিং এনভায়রনমেন্টে ইউ উইল হ্যাভ টু রেসপন্ড রাইট টাইমে। ওষুধের যেরকম ডেট এক্সপায়ারি হয়ে গেলে আপনি ওষুধ কাজ করে না, অনেক সময় ক্ষতিও হয়। এবং যেখানে যেমন ধরেন আপনার এই যে ছাত্র আন্দোলন নিয়ে গভর্নমেন্ট যে ডিলে করলো, এটা তো অনেকে মনে করেন যে এটা যদি রাইট সময় রাইট সিদ্ধান্তটা নিত তাহলে এই পরিস্থিতি হয়তো আমাদের ফেস করতে হতো না, এটা অনেকে আর্গু করে। তো সেটা আপনার ডেট এক্সপায়ারি সিচুয়েশান, যেই সিচুয়েশানটা ক্রিয়েট করে, সেই সিচুয়েশনে কন্টিনিউয়াসলি যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায় তাদের মধ্যে যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনটা একজন আরেকজনের উপরে দিয়ে চলে গেল, এটা হলে হবে না। এখন ইউ উইল হ্যাভ টু এনশিওর দ্যাট দিস ইজ ডান। এবং সেটা যদি আপনি না করেন, এক ডিপার্টমেন্ট, একটা ধরেন বাণিজ্য মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিল, এটার সাথে বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি, আরও রেলিভেন্ট ডিপার্টমেন্টগুলো জড়িত আছে, তারাও যদি অ্যাডিকুয়েটলি, ট্রান্সপারেন্টলি অ্যান্ড ডিলিজেন্টলি তারা যদি রেসপন্ড না করে, তাহলে এই ডিসিশন কার্যকর হবে না। এখন আপনি বলতেছেন যে আজকে সিদ্ধান্ত, গতকালকে যে সিদ্ধান্তগুলো হইল, এটা দিতে এত দেরি হইতেছে কেন? এটা তো দেরি হওয়ার কথা না, কারণ এখন তো দেশে ইমার্জেন্সি, রাষ্ট্রীয়ভাবে কারফিউ, সারা দেশে কারফিউ। আমাদের দেশে আমরা কোনো সময় দেখি নাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেখছেন কিনা জানি না, কয়েকটা সিটিতে অনেক সময় দিছে, কিন্তু এইভাবে সর্বত্র বাংলাদেশে কারফিউ হয়েছে, এটা প্রথম। এবং সেই প্রথম, সেখানে আপনার এখন আমাদের যে ব্যুরোক্রেসি, যারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা যদি রাইটলি রেসপন্ড না করে, তাহলে এই সিদ্ধান্তটা ডেট এক্সপায়ারি ওষুধের মতো। আপনি রাইটলি এই জায়গাটা অনেক জোর দিচ্ছেন, এবং সেটা তো আসলে বলাই হয়ে থাকে সময়ের এক ফোর, সেই আলাপটা তো রয়েছে, কোঅর্ডিনেশন among the different wings of the ministry। আমি বিজিএমের পক্ষ থেকে জামাল ভাইয়ের সাথে শুধু 2টা সেন্টেন্স অ্যাড করব, যে সেটা হচ্ছে যে আসলে যারা আমাদের সিকিউরিটি অ্যাসিওর করছেন,
আমি শ্রদ্ধা রেখেই বলি যে বিজনেস অ্যাকুমেনশিপ, যে ইন্ডাস্ট্রির যে ইমিডিয়েট নিড, যে ইটস লাইক এ কোঅর্ডিনেটেড গেম। আপনি রাইট উইং থেকে লেফট উইংয়ের স্ট্রেংথ যদি রিফ্লেক্স যদি না বুঝেন, বল পাস হবে কিন্তু গোল হবে না। সিচুয়েশনটা, কোঅর্ডিনেশনটা আসলে ওই ধরনের। সো আমরা মনে করি যে হোম মিনিস্ট্রি আমাদের সাথে খুব আন্তরিকভাবেই কথা বলছেন, কাজ করছেন। এটাকে করে আমরা আজকে রাতের মধ্যে যত শীঘ্রই আমরা ফ্যাক্টরিগুলো চালাতে পারবো, এটা একটা স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ইমিডিয়েট নিড, যেটা হাতেম ভাই বললেন, সেটা যদি টেলিকমিউনিকেশন মিনিস্ট্রির লিমিটেশন হয়তো আমাদের সাথে ওনারা বলছেন না, ওনাদের থ্রেডগুলো বা লিমিটেশনগুলো কি, বাট আমাদের নিডটা ওনারা যদি বুঝে আমাদের ইমিডিয়েট, কারণ উনি হয়তো একটা জিনিসকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, বাট আমরা যদি সাথে সাথে ড্যামেজটা এরকম লেভেলে যাই, সেটা রিকভার আমরা করতে পারবো না, অ্যাট লার্জ আমরা কিন্তু মারাই যাব। যেটা একটু আগে উনি বললেন, অনেক ফ্যাক্টরি অলরেডি আইসিইউতে আছে। এই দখলটা সহ্য না করতে পারলে সামনের 3 মাস 4 মাসের স্পেস যদি খালি থাকে, ফ্যাক্টরি এমনিতেই ইকোনমি বন্ধ হয়ে যাবে। সো এটা ইম্পর্টেন্ট দ্যাট ইমিডিয়েট কি করা যায় সেটা অন্তত অ্যালাউ করা। ইন্টারনেট আমি দেখেছি একটু আগে বলা হয়েছে যে ইনকামিং কিছু হলে চালু করছে, বাট আউটগোয়িং যাচ্ছে না। বাট আমি যদি মা হই, আমি জানি আমার বাচ্চাটা এমন একটা সিচুয়েশনে আছে যেখানে গন্ডগোল হচ্ছে, আমি অন্তত কমিউনিকেট করেও যদি খবর নিতে পারি, তাও তো হয়। যে আমাদের প্রত্যেকটা কাস্টমার, আমি রাতে অ্যাটলিস্ট 10টা কাস্টমারের মেসেজ পেয়েছি, বাট আমি কল করে তাকে বুঝাতে পারছি না যে আমরা কোন সিচুয়েশন। এটা আরও উত্তেজনা বাড়াচ্ছে। ইনসিকিউরিটি ইজ মেকিং দেম টু ডিসাইড যে না, আমরা বাংলাদেশকে যত নিরাপদ ভাবছি, বাংলাদেশ বোধে তত নিরাপদ না। এবং সেলস স্ট্র্যাটেজিতে সেটা ইম্প্যাক্ট ফেললে আমরা কিন্তু আরও 2 সিজন 2 বছর পিছিয়ে যাব। এবং আমরা এখন যে এই মুহূর্তে এই আলোচনাটা করছি, এরপর যে কোনো মুহূর্তে আসলে যে কোনো ধরনের ঘোষণা আসতে পারে, সেটা ইন্টারনেট থেকে শুরু করে, সেরকম আমরা সেই একদম ইতিবাচক প্রত্যাশাটা রাখতে চাই যে খুব দ্রুততম সময়ের মধ্যে। আপনি ইতিবাচক চাইবেন কি বলবো, আপনি ডিজিটাল বাংলাদেশ চালাইতে হলেও অ্যানালগ সিস্টেমের ব্যুরোক্রেসি দিয়ে ইউ ক্যানট ডু দ্যাট। এবং তাদেরকে দে শুড বি রেসপন্সিভ। সেটা তো দীর্ঘদিনের আলোচনা। না, দীর্ঘদিনের আলোচনা। এখনকার পরিস্থিতি জরুরি অবস্থা, এখন তো কারফিউ দিছে। কারফিউর সময় তো ওই ট্রেডিশনাল সিস্টেমের কাজ করবে না। সেখানে আপনাকে ধরেন কোভিডের সময় যেরকম গভর্নমেন্ট আপনার রেসপন্সিভলি কাজ করছে, সেটা কোভিড বাংলাদেশে একটা বিরাট একটা অ্যাড্রেস করাটা একটা বিরাট সাকসেস স্টোরি। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি এখানে বলবো যে আপনার যে সমস্ত সংবেদনশীল স্থাপনার মধ্যে আক্রমণ হচ্ছে, এটা কি আমাদের ডিফারেন্ট এজেন্সিগুলো, সেক্ষেত্রে ডক্টর জামালউদ্দিন আহমেদ, সরাসরি কি কোনো প্রপোজাল রয়েছে সরকারের কাছে যে আপনি যেটা বলছেন যে কাজ করবে না, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বলছেন, সেইটার একদম অ্যাড্রেস করে সরাসরি কোনো প্রপোজাল রয়েছে কিনা? অ্যাকাউন্টেবল ফর দ্যাট, এবং সেটা করতে হবে। এবং এটা যদি অ্যাকাউন্টেবল না করেন, আপনি এখন অর্ডার দিয়ে দিলেন, 2 সপ্তাহ পরে যাইয়া এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে, তাহলে আপনার ডেট ইজ পাসিং, টাইম ইজ পাসিং ভেরি ফাস্ট। এবং এই ডিজিটাল ওয়ার্ল্ডে আপনার সময়টা একটা বিরাট ফ্যাক্টর। এবং সেখানে আপনাদের ওনাদের একটা অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় কমিউনিকেশন গ্যাপের কারণে, ইন দ্যাট কেস হি ইজ নট রেসপন্সিবল। সে তো মানে এখন পরিস্থিতির শিকার। ওনারা যে বিজনেস যারা করতেছেন, ওনারা তো ধরেন একটা পরিবেশ, বিজনেসের যে পরিবেশটা এখন যে ফাস্টার ডিসিশন মেকিং করার জন্য যেই ইয়েতে এনভায়রনমেন্টে উনি কাজ করতেছেন, সেখানে কাস্টমস, ইনকাম ট্যাক্স, বাংলাদেশ ব্যাংক, তারপর ফাইন্যান্স মিনিস্ট্রি, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, সমস্ত কিছু, এবং পোর্ট, তারপরে রোড কমিউনিকেশন এবং পুলিশ, সিকিউরিটি, সব কিছু কিন্তু এটার সাথে ইন্টিগ্রেটেড, একটার সাথে একটা লিঙ্কড, ইন্টারলিঙ্কড। এবং সেই ইন্টারলিঙ্ক সিচুয়েশনে যদি হ্যান্ডেল করার জন্য যদি যার কোনো অভিজ্ঞতা নাই, উনি এসে এক কথা কইল, দেখা গেল যে উনি এটা বুঝেই না, এটা নিয়ে পরিস্থিতি গ্র্যাভিটি বুঝতেছেন না, কিন্তু বাই দ্যাট টাইম তো ড্যামেজ হয়ে যাচ্ছে। এই ড্যামেজ আপনার হাউ ইউ উইল রিকভার। সেই ক্ষেত্রে একটা সম্ভাব্য ডেটা আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে ইতিমধ্যেই যা হয়ে গেছে, বা আরও 2-1টা দিন যদি কোনোভাবে, আমরা সেই নেতিবাচক কথাটা উচ্চারণ করতে চাইও না, তারপর একটু ধরে নিয়ে আলাপটি করতে চাই যে কোনোভাবে যদি আরও 2-1টা দিন কালক্ষেপণ হয়ে যায়, দেরি হয়ে যায় কোনো কারণে, সেটা যৌক্তিক কারণও হতে পারে, কি ডেটা আসতে পারে এক্সপোর্টের ক্ষেত্রে? আপনি দেখেন একটা রোগী রাস্তায়, কিছু যোগ করবেন কিনা এই ক্ষেত্রে, ডেটাটা কি হতে পারে আমাদের এক্সপোর্ট? এই অ্যাক্সিডেন্টের রোগীরে আপনি যদি হেলিকপ্টার দিয়ে যদি আনতে হয়, তাকে হসপিটালে আনবেন, যেই হসপিটালে আপনার তার এই চিকিৎসার সুযোগ আছে। সেটা না করে যদি আপনি
ঠেলা গাড়িতে করে নিয়ে আসেন, তাহলে তো হবে না। না, আমরা তখন ডিক্লাইনের সে তো কথা পথে বলি, মারা কিন্তু যাবে। সেটা কিরকম হতে পারে চিত্রটা, সম্ভব চিত্রটা যদি একটু তুলে ধরতেন মানে এক্সপোর্টের ক্ষেত্রে। এক্সপোর্টের তো আমি হিসাবটা বলি আপনাকে। আমরা যদি এই মুহূর্তে আমাদের যদি মাসে $4 বিলিয়ন রপ্তানি আমরা ধরি, জি তাহলে প্রতিদিন 25 দিন ওয়ার্কিং ডে ধরলে প্রতিদিন $160 মিলিয়ন রপ্তানি আমাদের হয়। জি তাহলে 5 দিন অলরেডি আমাদের ডিজার্ভটেড হয়ে গেছে। জি। তাহলে 5 দিনে $800 মিলিয়ন রপ্তানি কিন্তু Minus। $800 মিলিয়ন কিন্তু রপ্তানি আমার মাইনাস হয়ে গেছে। তো আরও যদি এটা কন্টিনিউ করতে থাকে, যেমন ধরেন আজকের দিনটা যদি যোগ হয়, তাহলে এটা প্রায় $1000 মিলিয়ন কাছাকাছি, কিন্তু $1 বিলিয়ন মতো, মানে কিন্তু 1 বিলিয়ন $1 চিত্রটা বিলিয়ন তাহলে অনেক এবং বড় হাতেম একটি ভাইয়ের আকার সাথে ধারণ আমি করছে। add করি। জি হাতেম ভাই কারেন্ট প্রোডাকশনের কথা বলছেন, আমি সাপ্লাই চেইন ডিসরাপশনের কথাও বলবো, বিকজ এই মুহূর্তে গত 5 দিন এবং কনজেশনের কারণে আগামী 7 দিন যে সমস্ত ইম্পোর্ট কার্গো স্মুথলি রিলিজ হতে পারতো কিন্তু হচ্ছে না, এটার এফেক্ট কিন্তু আমাদের প্রোডাকশন ফ্লোরে পড়বে, যেটা কিনা আমার যেটা এই মুহূর্তের হাইয়েস্ট এক্সপোর্ট মান্থ, এখানে যে ডিসরাপশন হবে এই ক্ষতি কিন্তু আমি আগামী 2 বছরেও ডেফিনেটলি পোষাতে পড়বে, পারবো। কারণ র ম্যাটেরিয়ালস তো আসলে দরকার, জি, জি। সেগুলো দিয়েই তো আপনি প্রোডাকশন। একটা জিনিস জি খুব হিসাবটা খুব সহজ, যে আমার যে ওই যে সাপ্লাই চেইনে যেই মানে ইয়েটা আটকে আছে, এবং যে মালগুলি কনজেশন চিটং ইয়েতে পোর্টে বা অবডকগুলিতে হয়ে আছে, এইটা ক্লিয়ার হইতেই তো আমাদের আরও সময় লেগে যাবে। অর্থাৎ প্রতিদিনের যে হিসাবটা, এর সাথে পরবর্তীতে যে অর্ডারগুলি আমরা মিস করতেছি এই কয়দিনে, সেটাও কিন্তু তখন যোগ হবে, এবং সেটার পরিমাণও কিন্তু অনেক বেশি, কারণ সামনে এখন পিক সিজনে সেটা বিলিয়নও না, আরো এটা উপরের দিকে যাবে, সেটা বলছেন। কালকে আপনি একটি কথা বলছিলেন, কারখানা খুলে রাখার ব্যাপারে, মানে খুলে দেওয়ার ব্যাপারে অনুরোধ করছিলেন, এবং একটি প্রপোজাল ছিল যে, বা আপনার তরফ থেকে বলা হচ্ছিল এরকম যে কর্মী ভেতরে থাকলে সেটা আরো সুরক্ষিত, এটা বলছিলেন। কিন্তু সেটারও আমরা যেহেতু গণমাধ্যম কর্মী, আমরা শুনেছি অনেকে বলছিলেন যে কর্মী ভেতরে থাকবার কিংবা বাইরে থাকবার, এরা কি বেতনভুক্ত কর্মী নয়? এরা কি দিনমজুর তো না, তাহলে তারা কেন অন্য কাজ খুঁজতে যাবে দিনে বাইরে থাকলে? আমি যে কথাটা বলার চেষ্টা করেছি কালকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, সেটা হচ্ছে যে শ্রমিকগুলি যদি আমি ফ্যাক্টরি বন্ধ রাখি, তাহলে তো ওরা তাদের বিভিন্ন রিমোট এরিয়ার মধ্যে চলে যাবে। আচ্ছা, সেখানে থেকেই কিন্তু সাধারণত আমরা যেটা দেখি, যেমন যদি আমরা মহাখালীতে যে তাণ্ডবগুলি হয়েছে, ওই যে করাইল বস্তি বা এই ধরনের এলাকা থেকে রিমোট এরিয়াগুলি থেকে যে সমস্ত লোকগুলিকে এখানে জড়ো করা হয়েছে কোনো কিছুর বিনিময়, সেটা পয়সার বিনিময় হতে পারে বা অন্য কিছুর বিনিময় হতে পারে, এই লোকগুলিকে ইউজ করতে পারে, অর্থাৎ মবের মধ্যে ঢুকে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, মানে তাদেরকে মানে নিয়ে যাওয়া বা অন্য কোথাও ইউজ করা, এটা সম্ভব। এটা হতে পারে যখন সকালে ফ্যাক্টরিতে আসে, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তাহলে কিন্তু আর ইউজ হবে না, ডিসিপ্লিনে থাকে, এবং যখন সন্ধ্যা পর্যন্ত সে কাজ করে ক্লান্ত থাকে, সে কিন্তু বাসায় গিয়ে ঘুমায়। সে আর যখন সে ফ্রেশ থাকে সকালে, তার কোনো কাজ নাই, সে বাসায় বসে থাকে না, সে রাস্তায় বের হয়, ঘোরাঘুরি করে। এর মধ্যেই কেউ যদি কোনো রকমের অশুভ চিন্তা করে তাকে ইনভলভ করে ফেলে, এই লোকগুলা কিন্তু খুব বেশি ইন্টেলিজেন্ট না, তো তখন কিন্তু বিপদটা ফার্দার গ্রো করে। না, সেটা যেমন অনেক যৌক্তিক, এই আলোচনাটা যৌক্তিক, আবার পাশাপাশি অন্যভাবে যে ব্যাখ্যাটা এসেছে, সে ব্যাখ্যাটা হচ্ছে ফ্যাক্টরি ছুটি হওয়ার পর তখন যারা আমরা গার্মেন্টসে যেটা দেখে থাকি যে ওইটি একটা মব মনে হয়, তারা যখন ফ্যাক্টরি থেকে বের হয়, তারা যখন বের হয়ে যাচ্ছে, তখন যদি সেটার তৃতীয় কোনো পক্ষ সুযোগ নেয়, তাদের মধ্যে ঢুকে হঠাৎ করে কোনো সহিংসতার চেষ্টা। আপনি দেখেন সকালবেলা যখন এরা ফ্যাক্টরিতে আসবে, 8টার মধ্যে ফ্যাক্টরিতে ঢুকে বা 8:30টার মধ্যে ঢুকে, 9টার মধ্যে ঢুকে, এই সাধারণত এই টাইমটাই ঢুকে, সবাই কিন্তু ফ্যাক্টরিতে যাওয়ার জন্য তখন ব্যস্ত থাকে। আবার যখন ফ্যাক্টরি ছুটি হবে, তখন কিন্তু তারা ওই যেটা বললো যে বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত থাকবে, কারণ বাড়িতে যাবে, ঘরে যাবে, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবে, রেস্ট নেবে, কারণ কালকে সকালে আবার তাকে কাজে আসতে হবে। সে কিন্তু অন্য কোনো কিছু ভাবার বা যাওয়ার সুযোগ পাবে না বা চিন্তা করবে না তখন। কিন্তু যখন ফ্যাক্টরিটা বন্ধ থাকবে, তখন কিন্তু সে বেকার। আপনার ব্যাপারটা, মানে আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেটা আমি মনে করি আমি যেমন স্পষ্ট হয়েছে, আমার সাধারণ দর্শকরা স্পষ্ট হয়েছেন। আমি যে অন্য পক্ষের যে একটি ব্যাখ্যা রয়েছে, কারণ সেটাও নিরাপত্তার স্বার্থেই রয়েছে, সেটা হচ্ছে আমি আরেকটু সুনির্দিষ্ট করে বলি, তারা যখন একযোগে বের হবে ফ্যাক্টরি থেকে, তৃতীয় কোনো পক্ষ আরও
10-12 জনকে জড়ো করে তাদের মধ্যে ঢুকে একটি হামলার চেষ্টা করলো, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এই যে সাধারণ একদম কর্মীরা তাদেরকে বাঁচিয়ে নাশকতাকারীদের ধরবার যে ব্যাপারটা থাকে সেইখানে কোনো না, দেখেন, সমস্যা দেখেন, তৈরি হবে দেখেন, কিনা? আমি বলি, যখন শ্রমিকগুলি বের হয়, আপনি যদি দেখেন আমাদের ওখানে আমার নারায়ণগঞ্জে বিসিকে জি। 2,60,000 শ্রমিক কিন্তু ওখানে। তো 2,60,000 শ্রমিক যখন ওই বিকাল 5টা থেকে 7টার মধ্যে বের হবে, হাজার হাজার শ্রমিক কিন্তু একসাথে বের হয়, তখন কি 10-15-20 জন এসে এদের মধ্যে ঠাঁই পাবে? তখন কোনোভাবেই ঠাঁই পাবে না। উল্টা তখন এদের তোপের মুখে ওরা পালায় কুল পাবে না। তো সুতরাং এই জায়গাটা, আর ওই সময় যারা বের হবে, ফ্যাক্টরি থেকে বের হবে, এরা কিন্তু গন্ডগোলে বা কোনো কিছুতে যাওয়ার চিন্তা করবে না, কারণ সে এখন বাসায় যাওয়ার চিন্তা করতেছে, কাল সকালে তাকে আবার কাজে আসতে হবে। অন্য কেউ এসে তাদের উপর আক্রমণ করবে, হামলা করবে, এটা সুযোগটা খুব কম, কারণ এরা যখন বের হয় তখন একযোগে বের হয়। আর এই আশঙ্কাটা তো আরো আপনি এক সপ্তাহ পরে খুললে তখনও হইতে পারে। সো এইটার চিন্তা করে আপনি জুজুর ভয় দেখে না খুলে বসে থাকাটা কিন্তু আমি মনে করি কোনো ভালো কাজ হবে না। সিদ্ধান্তের কথা না। অফকোর্স কিছু রিস্ক না, থাকবে। তারা নাশকতাকারীরা তাদের উপর হামলা করবে সেভাবে আমি এখানে উপস্থাপন করিনি। বলেছি যে তাদের সাথে পেছনে হাঁটতে শুরু করে হঠাৎ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কোনো ধরনের আক্রমণ করলো, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঝখানে পড়ে এই কর্মীদের কোনো নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হবে কিনা সেটা জানতে চেয়েছি, কিন্তু আপনারা বললেন যে এটা তো আসলে পরেও হতে পারে, কতদিন বন্ধ রাখা যাবে। জি, সাধারণত এই শ্রমিকগুলি কিন্তু থাকে গার্মেন্টসের ঠিক আশেপাশেই, কাছাকাছি, হয়তো 5 মিনিট 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। তো ফলে এতটুকুর মধ্যে এই ধরনের কোনো সিচুয়েশন, এবং আমাদের কিন্তু প্রতিটা ফ্যাক্টরিতেই নিজস্ব কিছু নিরাপত্তা কর্মী আছেন, এবং আমাদের যারা ওয়ার্কার এদের সাথেও কিন্তু আমাদের যে বন্ডিং, যদি আমরা এর আগেও দেখেছি যে কোনো সিচুয়েশনে বাহিরের কেউ যদি এসে ফ্যাক্টরিকে অ্যাটাক করার চেষ্টা করে, এরা নিজেরাই কিন্তু প্রোটেকশনের জন্য নিজেদের মধ্যে একটা কমিটমেন্ট, একটা কমিটি এবং একটা কোঅর্ডিনেশন টিম আছে, তারা তাদের শক্তিটাও তখন প্রদর্শন করে। সো আমরা আসলে ওটা নিয়ে খুব বেশি, অফকোর্স গভর্নমেন্টের কাছে কিছু না কিছু সেই জায়গায় নিঃসন্দেহে আপনারাও বলেছেন এবং সরকার যে আপনাদের কথা শুনেছেন, বিবেচনা করবেন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় যেটা সবার জন্য ভালো, দেশের জন্য ভালো, সেই সিদ্ধান্তই হয়তো নেবেন। আমরা তেমনটাই প্রত্যাশা করতে চাই, কারণ প্রত্যাশা করা ছাড়া এখানে এই আলোচনায় বসে আমাদের তো আর কিছু করবার নেই। ম্যানুয়াল সিস্টেমে যে খালাসের কথা, আপনি এইটা একটু তখন প্রশ্নটা করিনি, কিন্তু একটু ছোট্ট করে জানতেই চাই যে একটু শুরু হয়েছে, সেটাকে আপনাদের প্রপোজাল দেওয়ার পর শুরু হয়েছে কিনা, না তার আগে থেকেই শুরু হয়েছিল? এটা আসলে কথাটা এর 2-3 দিন আগ থেকেই চলছিল যে কিভাবে সম্ভব। চিটাগং পোর্ট অথরিটির কাছ থেকেই কিছু প্রপোজাল ছিল যে আমরা যদি এখান থেকে রিকোয়েস্ট করতে পারি, তারা চেষ্টা করবেন, তাদের সিনসিয়ারিটি আছে। তো সেটা শুরু হয়েছে এবং আমি আশা করি এটা এক্সেলারেটেড হলে, এবং যদি অনলাইন অ্যাটলিস্ট তাদের যেটা একটু আগেই হাতেম ভাই বললেন যে লিমিটেড আকারে তাদের যে নিড সেটাকে সাপোর্ট করার জন্য আইটি সাপোর্টটা দেওয়া যায়, তাহলে এটা এক্সেলারেটেড হয়ে যাবে। জি, ডক্টর জামাল উদ্দিন আহমেদ, এনবিআর এই জায়গাটা আসতে চাই, প্রভাব কি পড়তে পারে এনবিআর এর যে, কারণ এবার যদি বলি এই অর্থ বছরে টার্গেট তো অনেক বেশি এবং নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে এনবিআর এর উপরে, এই যে চলমান পরিস্থিতি, তাতে কতটা সেই জায়গায় চ্যালেঞ্জটা আরো বাড়তে পারে? এটা তো বললাম যে আপনার এখন যদি এটা শর্ট আউট না করা হয়, এখন ধরেন 5 দিন 10 দিন এই যে ক্ষতিটা হইল, একটা স্পেশাল আলাদা টাইপ অফ এনকোয়ারি করে এটার একটা ড্যামেজটা অ্যাসেস করার পরে দেন আপনি কিভাবে রিকভার করবেন সেটা আপনাকে ওয়ার্কআউট করতে হবে। তখন আপনি দেখবেন যে আমার কত লস হলো। ওনারা যেটা বললেন না যে ডেইলি আমার যেটা লস হচ্ছে, এটাতে আমার মোটামুটি 160 মিলিয়নের কথা বলেছেন পার ডে পুরা, তাহলে এগুলোকে রিকভার করার জন্য আমার কি পরিমাণে বাড়াইতে হবে সেটাও কিন্তু আমাকে ওয়ার্কআউট করা লাগবে, এবং সেইটা করে বাইর করলে দেখা যাবে যে একজন আরেকজনের দোষ দিয়ে তো লাভ না, যেটা হয়ে গেছে। এখন উই উইল হ্যাভ টু অ্যাসেস। এখন ধরেন আমার একটা প্রশ্ন এখনো ক্লিয়ার না আমার কাছে, টোটাল এরিয়াতে বনানীর মতন জায়গায় থানা হলেও আপনার 2-3 মিনিট লাগে থানার কাছ থেকে আসতে, ওখানে আপনার কেমনে এই যে এলিভেটেড এক্সপ্রেস ওইটারে ভাঙে ফেললো এরা, কিন্তু এখানে কি অ্যাডমিনিস্ট্রেশনের কি রোল, তারা কি মনে করছে, তাদের দায়িত্ব কি ওই সময় কি মানে
এই সমস্ত আক্রমণের সময় কি এটা প্রোটেক্ট করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর নাই? কিন্তু সেটা আসলে তাহলে কতটা what is their সম্ভব role? মবের মুখে, কারণ তাহলে মবের তার মুখে না, যখন mob- নরসিংদী mob কি? কারাগার এখন- ভেঙে জঙ্গি নিয়ে যাওয়া হয়। না, জঙ্গি নিয়ে গেল, সেটাও তো উদাহরণ। সেটা অনেক জায়গায় থানা আক্রমণ হয়েছে। তার মানে কি ওনারা জানিয়েও ওনারা অ্যাকশন নেন নাই। এটা হলো আচ্ছা পরিস্থিতি। জামাল ভাই, আমার এখানে একটা প্রশ্ন, যে প্রশাসন এলিভেটেড এক্সপ্রেসওয়েটা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, কেন? এটার Why? এটার ওই যে টোল প্লাজা পুড়িয়ে দিয়েছে, তার মানে কি টোল নিতে পারবো না দেখে এই রাস্তা দিয়ে কেউ চলতে পারবে না? বিষয়টা কিরকম? টোল বরং বরঞ্চ- ওই জায়গা থেকে উঠে যারা এদেরটা সাইডে দেন এখন, তারপরে আপনি চালান। হ্যাঁ, বুঝলি, এই তো হওয়া উচিত। আপনি ওখানে এখন ধরেন আপনার এই যে টোল প্লাজার এই ইয়েটা বন্ধ করে রাখলো, এটা আই এম নট এ ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান, জি, তা না। কিন্তু আমার কথা হলো যে যেমন এখন ওই যে ইয়েতে ট্রানজাকশন গুলো করতেছে যে বিকাশ, ঠিক আছে, সেইগুলোতে আপনার ওই কি লোনের একটা ব্যবস্থা করছে, তারপরে ওই যে ইলেকট্রিসিটি অনলাইনে বিল দিতে পারতেছে না, তাদেরকে এখন লোন দিল না। তো দিস ইজ দ্য সলিউশন। আই থিঙ্ক গভর্নমেন্ট এটা তো একটা ইনোভেটিভ চিন্তা করছে, দ্যাটস গুড। এবং সেটা দিয়ে এই জাতীয় চিন্তা ভাবনা তো আপনার মধ্যে থাকতে হবে। সেটা চলাচলের সুবিধার্থে সেই কথাটা বলছেন, যদিও আজকে আমাদের আলোচনা যেহেতু ব্যবসা বাণিজ্য বা আমাদের ওটা নানান বাণিজ্যের ধরনের অংশ, কিন্তু জি চলাচলটাও বাণিজ্যের অংশ। নিঃসন্দেহে, কারণ সেইখানে যদি বলি তাহলে তো পরিবহন নানান রয়েছে দেশের মধ্যেও। একদম আমি একটু রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে আসতে চাই, কারণ প্রতি মাসে বা কোন মাসে রেমিটেন্স প্রবাহ আমাদের বৃদ্ধি পায়, আমরা এ নিয়ে যেমন এক ধরনের উচ্ছ্বসিত হই, আবার কোনো মাসে কমে গেলে আমরা কিন্তু অনেক শঙ্কার মধ্যে পড়ে যাই যে কমে গেল কিনা। সেই জায়গায় রেমিটেন্স প্রবাহে কি ধরনের ধস নামতে প্রবলেম পারে? হচ্ছে, তো হবে প্রবলেম রেমিটেন্সে প্রবাহ সংখ্যা হবে থেকে এই ধস কয়দিন। শব্দটাই ব্যবহার করছে, বাড়তেও পারে, কিন্তু আমরা এটা না ধসটাই বাড়ার জি। সম্ভাবনা। এখন তো টেকনোলজিতে যে আমাদের মানে আমরা সাপোর্ট দিতে পারছি না, সেটা সেই লিমিটেশনকে আমাদের কনস্ট্রেইন করে রাখছে, যে কারণে এটা আশাটা, আই ডোন্ট নো, যে আমি এটার লাইনে অত এক্সপার্টিস নাই, জি। বাট আমাদের ধারণা যে মানুষ যে এর ভিতরে এটা একটা ডিসরাপশন হবে। এটা টাইম লিমিট ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, মানে গভর্নমেন্ট যদি এটাকে চালু করে দেয় তাহলে আপনার সেখানে একটা ধসে আশঙ্কা এখন- করছেন। আমি মোটামুটি শেষের দিকে আমি বিনিয়োগ নিয়ে একটু কথা বলতে চাই, কারণ এটার উপরও কতটা প্রভাব পড়তে যাচ্ছে। মোহাম্মদ হাতিম, আপনাদের প্রত্যেককেই হয়তো আমি অল্প অল্প শুনে শেষ করব বিনিয়োগের জায়গাটায়। দেখেন, আমি তো এখন আইসিইউতে আছি, তো আইসিইউতে থেকে নতুন করে বিনিয়োগের চিন্তা কেমনে করি আমি? ব্যাংকের ইন্টারেস্ট রেট 15% উপরে চলে গেছে, তো সেই ক্ষেত্রে কেউ কি বিনিয়োগের চিন্তা মাথার মধ্যে আসবে? প্রশ্নই আসে না, কারণ এত হাই ইন্টারেস্ট রেট দিয়া বিনিয়োগের কোনো সুযোগই নেই। আর এখন যেহেতু এমনিতে আমি টিকে থাকার সংগ্রামে লিপ্ত আছি, সেই সময় নতুন করে বিনিয়োগের কোনো চিন্তা ভাবনার সুযোগ নাই। আর তাছাড়া আমরা যেই ধরনের সমস্যাগুলি বর্তমানে ফেস করছি, জি, মানে বাংলাদেশে আপনি যদি বলেন যে আমদানি রপ্তানি ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখন যে বাধাগুলি, তার মধ্যে অন্যতম বাধা ব্যাংক একটা, কাস্টমস, এনবিআর এর 3টা ডিপার্টমেন্ট হচ্ছে আরেকটা বাধা, তারপরে ধরেন আমার গ্যাস বিদ্যুৎ নাই, এগুলি বাধা। তো এতগুলি বাধা অতিক্রম করে আমি বিনিয়োগ করব, এটা চিন্তা করারও কোনো জি, মানে স্পষ্ট করলে স্বপ্নে দেখা জি, শেষ যেহেতু করতে হবে, আব্দুল্লাহিল রাকিব আপনি একটু বলবেন, এবং সবশেষে ডক্টর জামালউদ্দিন আহমেদ। উনি তো বললেন ওনার ফ্রাস্ট্রেশনের কথা, তারপরও আমি পজিটিভ যে সবই সম্ভব। এই অসম্ভবকে সম্ভব করেছি আমরা, এবং গভর্নমেন্ট যদি এখনও আমাদের ইমিডিয়েট বিজনেস অ্যাকুমেনশিপ এক্সপার্টিস, তাদের যে স্ট্র্যাটেজি বা যারা পলিসি মেকার, তাদেরকে আমাদের সাথে বসিয়ে আমাদের এক্সপ্যানশনের যে ম্যাপিংটা কারেক্টলি আমরা করতে পারি, যেই চ্যালেঞ্জগুলোর কথা বললেন, এগুলোকে যদি ইমিডিয়েট অ্যাটেন্ড করা যায়, তাহলে অফকোর্স বরং এটাই ইনভেস্টমেন্টের প্রপার সময়। কারণ এখন অনেক চাইনিজ আছে যারা মনে করছে বাংলাদেশে গার্মেন্ট সম্ভব না, তারা এখানে ইনভেস্ট করতে চায়, এফডিএ সম্ভব। এবং আমাদের আমি একটা পয়েন্ট অ্যাড করি যে আমাদের এখানে আমরা এতদিন ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বা বেসিক লাইনে ছিলাম, এখন আমরা ভ্যালু এডেড করব। আগে যদি আমরা
এখন যে $100 বিলিয়ন কথা বলছি, এটা 2030-এ না হলেও 2035-এ যদি হয়, এই এখানে কিন্তু ভ্যালুয়েশন অনেক বেশি, বিকজ স্কিল ম্যাট্রিক্সে আমরা কিন্তু আপার লেভেলে এসেছি, কাস্টমার রেঞ্জেও প্রোডাক্ট ডাইভার্সিফাইড বাস্কেটে এসেছি। সো আমাদের আর্নিংটা কিন্তু বেটার হবে। এখন কথা হচ্ছে যে পলিসি সাপোর্ট অ্যান্ড যে ফিসক্যাল সাপোর্ট দেওয়ার দরকার, যেটা আমাদের প্রতিযোগী দেশরা দিচ্ছে, সেটাকে এনশিওর করতে হবে। বিকল্প সহায়তা এনশিওর না করে ইনসেনটিভকে উঠানো যাবে না, যেটা সুইসাইডাল হবে। এটা যদি এনশিওর করা যায়, আরো 20 লক্ষ কর্মসংস্থান যদি হয়, তাহলে ইকোনমিটা আরো এক্সেলারেটেড হবে। একদম 30 সেকেন্ডে কি যোগ করবেন? আপনার মানে এক্সিস্টিং বিজনেসই ক্যারি ফরওয়ার্ড করতে পারছে না ওনাদের, মানে যেটা হাতেম ভাই বললেন, তাহলে এটা কিন্তু 1-2 দিনের ঘটনা না। এই ছাড়াও, এই ঝামেলা ছাড়াও এর আগের থেকেই কিন্তু বাংলাদেশে ডাউন ইনভেস্টমেন্টে। সেখানে আপনি যদি ওই পরিবেশটা যদি এনশিওর না করতে পারেন, তাহলে আপনার এটা দীর্ঘমেয়াদী হবে। চমৎকারভাবে বললেন যে আসলে সেই জায়গাটায় তারপরও প্রত্যাশা তো রাখতেই হয়, আশাবাদী হতে হয়, যে কারণ হচ্ছে আমাদের সেটা না হলে আমরা দেশ কি করে we will have to overcome। ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। এই আলাপটা থেকেই আমরা শেষ করতে চাই, কারণ এই প্রত্যাশাই সবার মধ্যে থাকুক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনাকে, মোহাম্মদ হাতিম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আব্দুল্লাহ হিল রাকিব আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের যে আলোচনা, কারণ এই আলোচনা খুব দরকার। ব্যবসা বাণিজ্যের গতি যদি না থাকে, দেশের যদি ব্যবসা বাণিজ্য এগিয়ে না যায়, তাহলে আমরা কি করে এগোবো? এই প্রশ্নটা তো থাকেই। সেখানে এই সমাধানের পথেই তারা হাঁটবার চেষ্টা করছেন। সরকার বসেছেন ব্যবসায়ীদের সাথে, এবং সেই ব্যবসায়ীদের যে শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন, দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী বা একদম ব্যবসায়ী সংগঠনের নেতা, তাদের সাথে কথা হয়েছে, এবং সেখানে আমরা তাকিয়ে আছি। নিঃসন্দেহে সব কিছু আবার বেগবান হবে। সেই বেগবানের প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।